লাস্ট ক্লাসে আমরা লোড কার্ভ শুরু করেছিলাম, কিন্তু লোড কার্ভ পড়ার আগে আমরা কিন্তু আপনাদের ওই যে পাওয়ার গ্রিড সম্পর্কে কিছু পড়িয়েছি, তাই না? পাওয়ার গ্রিড কেমন ধরনের হয়, এই সিস্টেমটা আপনার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন পুরোটা। তারপর হচ্ছে আমরা কি পড়েছি যে আপনার বাংলাদেশের যে আপনার পাওয়ার সেক্টরের ব্যাকগ্রাউন্ডটা সেটা পড়েছি। আচ্ছা, এবার আসেন যে আপনারা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, পাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা বলেছিলাম কি যে আপনাদের যদি একটা মানে ধরেন একটা নতুন একটা এরিয়া তৈরি হয়েছে, যেখানে আপনাকে কি করতে বলা হয়েছে, কোনো একটা পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে হয়েছে ওই এরিয়ার মানুষদের মানে লোড আপনার ফুলফিল করার জন্য, ডিমান্ড ফুলফিল করার জন্য তাদেরকে আপনি পাওয়ার সাপ্লাই দিবেন। এই জন্য আপনাকে কি বলেছে, একটা পাওয়ার প্ল্যান্ট সেট করতে, ডিজাইন করতে। আচ্ছা, এই জন্য কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে কি পাওয়ার প্ল্যান্টটা যেন আপনি অনেক ইকোনমিক আর ইফিশিয়েন্ট ওয়েতে রান করতে পারেন। এই জন্যই কিন্তু লোড কার্ভটা, আসলে লোড কার্ভটা কি ছিল মনে আছে আপনাদের? যে লোড কার্ভটা ছিল হচ্ছে কি যে আপনি যদি একটা এরিয়ার, যে কোনো একটা এরিয়ার মানুষজনের আপনার এই লোডের ভেরিয়েশন টাইমের সাপেক্ষে, ধরেন মানুষজন রাত 12টা থেকে শুরু করে ধরেন যে পরের দিন রাত 12টা পর্যন্ত, মানে ধরেন 24 ঘন্টায়, 12টা বলতে পারেন বা শূন্যটা থেকে শুরু করতে পারেন, শূন্যটা থেকে শুরু করে পরের দিন রাত 12টা পর্যন্ত আপনার 24 ঘন্টায় কিভাবে মানে কতটুকু লোড কনজিউম করছে, এটার যে আপনার ভেরিয়েশনটা, এটা যে কোনো রকম হতে পারে, যে কোনো একটা কার্ভ। এ পাশে বসাবেন হচ্ছে আপনি কি লোডটা, এটা কিলোওয়াট বা মেগাওয়াটে হতে পারে, ঠিক আছে? আপনার যেরকম আর কি দেওয়া থাকে সেরকম। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার লোড কার্ভ, লোডের ভেরিয়েশনটা টাইমের রেসপেক্টে। এই টাইমটা সাধারণত আপনার আওয়ারলি হয়, ঠিক আছে? এখন এটা কিন্তু আপনার মানে একটা দিনের হতে পারে, আবার ধরেন মাসের হতে পারে, কোনো একটা উইকের হতে পারে, বছরের হতে পারে। এই টাইমটা এটা আপনাকে আওয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এখন লোড কার্ভ থেকে আমরা জানতে পারি কি, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এগুলো, সেটা হচ্ছে কি যে আপনি ম্যাক্সিমাম ডিমান্ডটা কত, কোন একটা সার্টেন টাইমে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড কত, ওই এলাকার লোকের জন্য আপনার ম্যাক্সিমাম কত পরিমাণ পাওয়ার জেনারেট করতে হচ্ছে, এটা আপনি যেমন জানতে পারেন। তেমন আর কি বলেছিলাম বলেন তো, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আপনি বের করতে পারেন সেটা কি হবে বলেন দেখি। এই 24 ঘন্টায় ধরেন সে এতটুকু পরিমাণ এনার্জি কনজিউম করছে, এটা আপনি বুঝতে পারবেন যে 24 ঘন্টায় আপনাকে এতটুকু পরিমাণ এনার্জি তৈরি করতে হবে। ওই এলাকার লোকজন এই পরিমাণ এনার্জি যেহেতু আপনার কনজিউম করছে, তাহলে আপনাকে এতটুকু এনার্জি তৈরি করতে হবে, জেনারেট করতে হবে। আচ্ছা, ধরেন যে ম্যাক্সিমাম যদি আপনার এখানে দেখলেন আপনি যে 150 মেগাওয়াট এনার্জি কনজিউম করছেন ওনারা, তাহলে আপনাকে কিন্তু প্ল্যান্টের ক্যাপাসিটি কত রাখতে হবে বলেন তো? 150 মেগাওয়াট অ্যাটলিস্ট রাখতে হবে না? এটা কিন্তু অ্যাটলিস্ট রাখতে হবে আপনাকে কিন্তু, মানে ইন কেস অফ মানে ইমার্জেন্সি, আপনার ধরেন ওর্স কেস চিন্তা করে কি করতে হবে, এই 150 মেগাওয়াটের চেয়ে বেশিও রাখতে হতে পারে। ধরেন আপনি 200 মেগাওয়াট রাখলেন প্ল্যান্টের ক্যাপাসিটি, এটাই ইউজুয়ালি রাখা হয়, ঠিক আছে? এখন দেখেন, এগুলো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এখন দেখেন কতগুলো ফ্যাক্টর নিয়ে আমাদেরকে একটু জানতে হবে যদি আপনি মানে এই এই পোর্শনটা কভার করতে চান। এই ফ্যাক্টরগুলো কি কি দেখেন, একটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টরটা কি বলেন দেখি? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমি এই স্লাইডটা শেষ করবো ইনশাল্লাহ, এখান থেকে দেখবেন যে পরীক্ষায় অঙ্ক থাকবেই। বলেন, এই যে ডিমান্ড ফ্যাক্টরটা কি মনে আছে নাকি আপনাদের কারো? মনে আছে? কেউ বলতে পারবেন ডিমান্ড ফ্যাক্টরটা কি? এখানে লেখা আছে যেটা সেটাই বলেন, কি এখানে লেখা আছে বলেন? ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। আমি কি বলেছিলাম যে আপনার একটা বাসায়, আপনার বাসা ধরেন আপনি যে বাসাটা থাকেন সে বাসায় কিন্তু আপনার অনেকগুলো লোড, অনেকগুলো ইকুইপমেন্ট আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে, তাই কি না বলেন? আপনি ইউজ করেন আর না করেন, অনেকগুলো লোড কানেক্টেড। যেমন আপনি সব সময় হয়তো এসি ইউজ করেন না, সব সময় হয়তো আপনি আয়রন ইউজ করেন না, কিন্তু এগুলো কিন্তু কানেক্টেড লোড, এগুলোর অপশন আছে আপনার। টু পিন সকেটে আপনি কোনো কিছু কানেক্ট করতে পারেন। এই সবগুলো লোডের যে পাওয়ার রেটিং, সেগুলোকে যদি আপনি যোগ করেন, রেটেড পাওয়ারটা, সেটা হচ্ছে আপনার কি কানেক্টেড লোড, সেটা আপনি ইউজ করেন বা না করেন। আর ম্যাক্সিমাম ডিমান্ডটা হচ্ছে কি, যে বললাম যে আপনার দিনের কোনো একটা সময় আপনি হাইয়েস্ট কি পরিমাণ পাওয়ার কনজিউম করছেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। আপনি যদি বাসার সমস্ত লাইট ফ্যান চালিয়ে রাখেন, সমস্ত লোড কানেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম ডিমান্ডটা কানেক্টেড লোডের রেটিং এর সমান হবে, তাই কি না বলেন তো?
আমি এটা আবার ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আমার অঙ্ক আছে, সেজন্য আমি বলছি। আপনারা বুঝতে পারলে আমাকে বলবেন, না পারলে আমাকে বলবেন যে বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন আমি জি কি ম্যাম। বলছি? আচ্ছা, সবগুলো যদি আপনি লোড কানেক্ট করে রাখেন একসাথে, যদি একসাথে সবগুলো অন করলেন, সবগুলো ইউজ করা শুরু করলেন, সবগুলো লোডের রেটিং এর সমান যদি হয় আপনার ডিমান্ডটা, তাহলে সেটা হচ্ছে আপনার কি, এই দুটো সমান হবে। আর আদারওয়াইজ আপনার ম্যাক্সিমাম ডিমান্ড সেটা কিন্তু কখনোই আপনার কানেক্টেড লোডের সমান হয় না। আপনি কিন্তু একসাথে সবগুলোই অন করে রাখেন না, সবগুলো ইউজ করা শুরু করেন না, তাই না? তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডের মান সবসময় কত হয় বলেন তো? বলেছিলাম আমি লাস্ট ক্লাসে, কত ছিল বলেন? লেস দেন 1 না গ্রেটার দেন 1? এটা যদি কম হয় কানেক্টেড লোড, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালুটা কত হবে? লেস দেন 1 হবে না গ্রেটার দেন 1 হবে? লেস দেন 1। ম্যাম লেস দেন 1 হবে। লেস দেন 1 হবে, কারণ হচ্ছে আপনার কানেক্টেড লোডটা সবসময় বেশি থাকছে ডিমান্ডের চেয়ে। ঠিক আছে, তাহলে আপনার ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে লেস দেন 1। এবার আসেন গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর। এটা নিয়ে যেন কনফিউশন অ্যারাইজ না করে, আমি এটা আবার বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমার কথা কি কেটে যাচ্ছে নাকি ঠিক আছে? দেখেন তো। না ম্যাম, ঠিক আছে কথা। ওকে, থ্যাংক ইউ। দেখেন একটু ভালো করে বোঝেন গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা কি। ধরেন আমি একটু ছোট করে একটা এক্সাম্পল দিয়ে, একটা লোড কার্ভ দিয়ে বোঝানোর চেষ্টা করি যেন আপনাদের ক্লিয়ার হয়। এই তিনটে ফ্যাক্টর পড়ার পরে আমরা অঙ্কে যাব, ঠিক আছে? অঙ্কগুলো করার সময় খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসবেন। আচ্ছা, ধরেন এটা আপনি ধরেন একটা স্পেসিফিক দুটো আপনার এরকম বাসা আছে, ধরেন এটা হচ্ছে 1 নম্বর বাসা, এটা হচ্ছে 2 নম্বর বাসা, ঠিক আছে? ধরেন এটা হাউস নাম্বার 1, তার লোড কার্ভটা ধরেন এরকম, আমি যেরকম আঁকছি দেখেন, আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরেন তার লোড কার্ভটা এরকম, আমি ধরেন 24 ঘন্টার জন্য চিন্তা করছি, 0, 6, ধরেন 12, 18, 24, একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরেন যে ওর হচ্ছে ধরেন এরকম 30, 20, তারপর ধরেন যে এটা হচ্ছে 20, এটা ধরেন ওর হচ্ছে 15, তো ধরেন এটা মেগাওয়াট। সে এইভাবে পাওয়ারটা কনজিউম করছে। প্রথম 6 ঘন্টা এই পরিমাণ, তারপরে 6 ঘন্টা এই পরিমাণ, পরে 6 ঘন্টা এই পরিমাণ, পরে 6 ঘন্টা এই পরিমাণ। আর ধরেন হাউস নাম্বার 2 যারা, হাউস নাম্বার 2 ওরা ধরেন যে এরকম একটা পাওয়ার কনজিউম করছে, ওদের লোড কার্ভটা সে এরকম। সে ধরেন এটা হচ্ছে আমি বললাম 15, এটা ধরেন হচ্ছে 20, এটা ধরেন হচ্ছে 25, আর এইটা হচ্ছে ধরেন সে 5। আমি একটা এরকম একটা ধরনের এক্সাম্পল, ওই একই টাইমে, ঠিক আছে? টাইম তো আপনার ওই 24 ঘন্টাই। এখন দেখেন গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা আসলে কি, কোনো একটা স্পেসিফিক গ্রুপের জন্য এটা বের করা হয়, ঠিক আছে? এখানে একটু দেখেন ইকুয়েশনটা, যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। এই যে এই হাউস নাম্বার 1, হাউস নাম্বার 2, আমাকে বলেন তো হাউস নাম্বার 1 এর ম্যাক্সিমাম ডিমান্ড কত? দেখতে পাচ্ছেন লেখাটা আমার? 30, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিমান্ড। এখন বলেন হাউস নাম্বার 2 এর ম্যাক্সিমাম ডিমান্ড কত বাবা? 25। আচ্ছা, এখন দেখেন তাহলে আপনার সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা কত হলো? যদি আমরা যোগ করি, দুইটা এখানে ধরেন হাউস হোল্ড আছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল হাউসের আমরা ডিমান্ডটা যোগ করি, তাহলে কত হবে বলেন তো? উপরে হবে আপনার কত? 55। আচ্ছা, এখন দেখেন আপনি যদি চিন্তা করেন যে এই দুইটা বাসাকে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছেন, ঠিক আছে? এখন আপনি ওই 24 ঘন্টার জন্যই পাওয়ার সাপ্লাই দিচ্ছেন। এখন দেখেন এই যে এখানে 30, ধরেন আমি একই টাইম ডিউরেশন চিন্তা করছি, 6, 12, 18, 24, বলেন এখানে হচ্ছে আপনার 15, আর এর হচ্ছে কত? তখন লোড ছিল প্রথম 6 ঘন্টায় এর আপনার কনজিউমড কত ছিল? কনজিউমড এনার্জি ছিল আপনার এখানে 15, তাই না? ধরেন 15, আর এখানে হচ্ছে তার 30, তাহলে 15 আর 30-এ কত হচ্ছে বলেন তো যোগ করে? ধরেন 45 মেগাওয়াট। তারপরের 6 ঘন্টায় কত হচ্ছে? এখানেও 20, এখানেও 20, তাহলে এই 20 যোগ করে আপনি কত পাচ্ছেন? 40। পরের 6 ঘন্টা আপনার
পাওয়ার কনজাম্পশনটা তাদের কমে 40 মেগাওয়াট হয়ে গেল। তারপরে 6 ঘন্টায় কত হলো? এখানে 15 আর এখানে কত দেখেন তো বাবা, 25 আর 15 যোগ করলে কত হয়? 40, তাই না? 40ই হচ্ছে। তারপরে 6 ঘন্টায় কত হচ্ছে দেখেন তো, এখানে হচ্ছে আপনার 20 আর এখানে কত 5। তাহলে ধরেন এখানে আপনার রেট পাওয়ার ফল করে 25 হয়ে গেল সেরকম। এখন আমাকে বলেন তো যে এই যে পাওয়ার প্ল্যান্ট, তাকে আপনার হাইয়েস্ট কত পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে? আমার কথা কি কেটে গিয়েছে? হ্যালো হ্যালো একটু কাটছিল। একটু বাবা, কেটে গেছে। বলেন যে এদের মধ্যে হাইয়েস্ট কত পাওয়ার আপনাকে সাপ্লাই দিতে হচ্ছে? এখন ঠিক আছে? জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, এই পাওয়ার প্ল্যান্ট কিন্তু হাইয়েস্ট 45 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, তাই না? তাদেরকে দেখেন তো 24 ঘন্টায়, কারণ জি তাদের ম্যাম। তাদের কিন্তু হাইয়েস্ট রেটিংটা এক সময় হয়নি, এক এক সময় তারা ম্যাক্সিমামে রিচ করেছে ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে, দুইটা বাসা। তাহলে আমরা কি বলবো যে আপনি যদি পাওয়ার প্ল্যান্ট চিন্তা করেন, তাহলে তাদের এটা কত হবে? অ্যাকচুয়াল ডিমান্ড অফ দ্য গ্রুপ কত হবে এটা বলেন তো? 45 না? অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড মানে কি? যে আপনার দুটোকে সাপ্লাই দিতে আপনার পাওয়ার প্ল্যান্টের কত পাওয়ার কত পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে আপনি দেখলেন কি যে সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ডের চেয়ে তাদের এই যে যেটা অ্যাকচুয়াল ডিমান্ড সেটা কি কম হচ্ছে না? দেখেন তো, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড আপনি যোগ করছেন, সেটা কি সবসময় বেশি হবে না বলেন তো? এখানে ধরেন আরো যদি গ্রুপ থাকে, আরো গ্রুপের কি আপনি সবগুলো যোগ করবেন, যোগ করলে কি আপনার অবশ্যই সবসময় এটা বেশি হবে না নিচেরটার চেয়ে? বলেন দেখি। জি ম্যাম। জি তাহলে ম্যাম। এটাকে আমরা বলছি হচ্ছে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর। এখন চিন্তা করেন যে এই গ্রুপটাকে আমি বললাম হচ্ছে আমার রেসিডেন্সিয়াল গ্রুপ, এই হাউসহোল্ড গুলোকে আমি বললাম হচ্ছে আমার রেসিডেন্সিয়াল গ্রুপ। এখন ধরেন আরেকটা গ্রুপ আছে, ধরেন ওখানে আমার কমার্শিয়াল কিছু মানে লোড আমরা সাপ্লাই দিচ্ছি, ওদেরকেও ধরেন পাওয়ার প্ল্যান্টটা সাপ্লাই দিচ্ছে। এখন ওদেরকে সাপ্লাই দেওয়ার পর আপনার পাওয়ার প্ল্যান্টে যদি আমরা কার্ভটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে পুরো সিস্টেমকে, ধরেন যে পুরো সিস্টেমকে পাওয়ার প্ল্যান্টটা ধরেন এভাবে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। সে ধরেন প্রথম 6 ঘন্টায় ধরেন সে দিচ্ছে হচ্ছে ধরেন 40 মেগাওয়াট, পরে 6 ঘন্টায় দিচ্ছে ধরেন 60 মেগাওয়াট, মানে দুইটা মিলে। এটা ধরেন হতে ওদের একটা এই দুইটা হচ্ছে আপনার হাউসহোল্ড, যেটা রেসিডেন্সিয়াল কাস্টমার তাদের হচ্ছে আপনার মানে লোড কার্ভটা আমি ড্র করেছি, এদের হাইয়েস্ট রেটিং হচ্ছে 45। আচ্ছা, এবার আপনার ধরেন যে আর একটা আমরা কোনো কমার্শিয়াল একটা ধরেন যে গ্রুপকে থেকে দেখলাম যে সেখান থেকে আপনার আপনার যে পুরো সিস্টেমের জন্য আপনার এই পাওয়ার প্ল্যান্টটাকে সাপ্লাই দিতে হচ্ছে এই যে এই 6 ঘন্টা থেকে 12 ঘন্টার সময়ের মধ্যে, সেটা হচ্ছে আপনার হাইয়েস্ট 60 মেগাওয়াট। সে পাওয়ার প্ল্যান্টটাকে সাপ্লাই দিতে হচ্ছে দুটো গ্রুপকেই, তো সে সাপ্লাই দিচ্ছে, সে তো আর একটা গ্রুপকে সাপ্লাই দিচ্ছে না। ধরেন এই গ্রুপের জন্য যা, আর এই কমার্শিয়াল কাস্টমারদের জন্য আর একটা ধরনের কার্ভ পাচ্ছে, দুটা মিলে আপনার কি হাইয়েস্ট আপনার পাওয়ার প্ল্যান্টকে সাপ্লাই দিতে হচ্ছে ধরেন হচ্ছে 60 মেগাওয়াট। ঠিক আছে, এখন দেখেন এই যে পিক ডাইভার্সিটি ফ্যাক্টরটা, এটা কি বলছে? বলেছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ কনজিউমার গ্রুপ। আপনি যদি এই হাউসহোল্ড বা রেসিডেন্সিয়াল কাস্টমারের জন্য আপনি যদি পিক ডাইভার্সিটি ফ্যাক্টর বের করতে চান, সেটা কি হবে দেখেন, ম্যাক্সিমাম ডিমান্ড অফ কনজিউমার গ্রুপ, এদের ডিমান্ড ম্যাক্সিমাম কত ছিল পাওয়ার প্ল্যান্ট থেকে? এরা নিচ্ছিল কত? 45 মেগাওয়াট হাইয়েস্ট। আর ডিভাইডেড বাই কি লিখেছে দেখেন, ডিমান্ড অফ কনজিউমার গ্রুপ এট দ্য টাইম অফ সিস্টেম পিক ডিমান্ড। মানে সিস্টেমটা যখন পিকে যাচ্ছে, সিস্টেমটা মানে কি, যে পাওয়ার প্ল্যান্ট আপনার পিকে যাচ্ছে কখন? 6টা থেকে 12টার সময় কিন্তু পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে। সেটা কিন্তু শুধু রেসিডেন্সিয়ালকে দিচ্ছে না, এটা আপনার আরো তার অনেক আছে, ধরেন কমার্শিয়াল একটা স্পেস আছে, আর ধর ইন্ডাস্ট্রিয়াল কিছু একটা জায়গা আছে, এরকম বিভিন্ন জায়গা আছে। সেখান থেকে আমরা দেখছি কি যে পাওয়ার প্ল্যান্টকে হাইয়েস্ট সাপ্লাই দিতে হচ্ছে আপনার 6টা থেকে 12টার মধ্যে। এই সময়ে আপনার এই যে রেসিডেন্সিয়াল গ্রুপ যার আপনি পিক ডাইভার্সিটি ফ্যাক্টর বের করছেন, তাদের ডিমান্ডটা কত? কথাটা কি বুঝছেন? এটা কি হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ কনজিউমার গ্রুপ, এখানে আপনি গ্রুপ ওয়াইজ বের করবেন। এই রেসিডেন্সিয়াল কাস্টমারের জন্য আপনি কি করছেন, ওদের যদি পিক ডাইভার্সিটি ফ্যাক্টর বের করেন, মানে হচ্ছে কি যে সিস্টেম যখন পিকে যাচ্ছে তখন তাদের ডাইভার্সিটিটা কেমন, তখন তাদের ভেরিয়েশনটা কেমন। তাহলে এটা কি আপনার এই গ্রুপটার অ্যাকচুয়াল ডিমান্ডটা কত, অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা কত? ওরা পাওয়ার প্ল্যান্ট থেকে ম্যাক্সিমাম ডিমান্ড নিচ্ছে 45 মেগাওয়াট, ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করছে। আর আপনার পুরো পাওয়ার প্ল্যান্টটা যখন পিকে চলছে, তখন আপনার এই গ্রুপটারই ডিমান্ড কত? সেটা হচ্ছে কত? 40 না? দেখেন এই রেশিওটা হচ্ছে আপনার পিক ডাইভার্সিটি ফ্যাক্টরটা।
ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আপনার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা হচ্ছে কি আপনার ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ। সবার ম্যাক্সিমাম ডিমান্ড যদি আপনি সাম করেন, করার পরে আপনি দেখবেন যে সিস্টেম থেকে তারা এট এ টাইমে কতটুকু পরিমাণ ডিমান্ড, মানে কতটুকু পরিমাণ পাওয়ার কনজিউম করছে ম্যাক্সিমাম, সেটাকে আপনি রেশিও করলে সেটা হচ্ছে আপনার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর। আর পিকটা কত, এটা সিস্টেমের পিকের সময় তাদের ডাইভার্সিটি ফ্যাক্টরটা কত সেটা। সবকিছু কিন্তু তাদেরই আসছে। এখানে দেখেন যে সিস্টেমটা টোটালি কতটুকু নিচ্ছে ম্যাক্সিমাম একটা পাওয়ার প্ল্যান্ট থেকে, ডিভাইডেড বাই পাওয়ার প্ল্যান্টে যখন পিকে যাচ্ছে তখন তাদের ডিমান্ডটা কত ছিল, এটা রেশিওটা হচ্ছে আপনার পিক ডাইভার্সিটি ফ্যাক্টর। এখন দেখেন আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আমাদের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু দেখেন, এটা একটু একজন রিডিং পড়েন তো, অঙ্কটা কি লেখা আছে, এক্সাম্পল নাম্বার 30.1 দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু আপনার দেখেন এই ফ্যাক্টরগুলো কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়, আমরা যদি অঙ্ক করি দেখেন অনেকটা ক্লিয়ার হবে আমাদের। এখানে কি লেখা আছে পড়েন, আ নিউ হাউজিং ডেভেলপমেন্ট ইজ টু বি অ্যাডেড টু দ্য লাইন্স অফ আ পাবলিক ইউটিলিটি। There are 1,000 apartments each having a connected load of 4 kilowatt. Also, stores and services are included of the characteristics shown in the following tabulation. তার মানে কি বুঝলেন, যে একটা নতুন ধরেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে আপনার কি বলেছে যে 1000টা অ্যাপার্টমেন্ট আছে এবং তাদের প্রতিটা কানেক্টেড লোড দেয়া আছে। কত করে দেখেন তো এখানে লেখা আছে 4 কিলোওয়াট করে পার অ্যাপার্টমেন্টের জন্য আপনার কানেক্টেড লোড। ঠিক আছে, এবার আর কি বলেছে যে আপনার শুধু এখানে অ্যাপার্টমেন্ট থাকলে তো আপনার আশেপাশে অনেক সময় দেখবেন যে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই এখন যেটা হয়েছে যে ধরেন লন্ড্রি বলেন বা ধরেন রেস্টুরেন্ট, একটা বুক স্টোর কিংবা ধরেন কোনো একটা মানে মুদি দোকান, এরকম কিছু জিনিসপত্র তৈরি হয়, ওগুলো দেয়া আছে যে ওই আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাথে সাথে এরকমও কিছু আপনার কি যে সার্ভিস যেগুলো অ্যাভেলেবেল দরকার থাকে সেগুলো আপনার কি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাথে যুক্ত। এটা হচ্ছে আরেকটা গ্রুপ। এখন বলেছে কি যে আপনার বের করতে বলেছে কি যে আচ্ছা এখানে আর কিছু গিভেন দেয়া আছে, গিভেনটা আগে বলি। ডিমান্ড ফ্যাক্টর দেয়া আছে আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের, তাহলে কি কি দেয়া আছে, প্রতিটা অ্যাপার্টমেন্টের কি দেয়া আছে বলেন তো, যে কানেক্টেড লোড দেয়া আছে, কানেক্টেড লোড দেয়া আছে প্রতিটা অ্যাপার্টমেন্টের কত, সেটা হচ্ছে আপনার 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট, ক্যালকুলেটর নিয়ে বসেন হ্যাঁ। আর হচ্ছে কি বলেছে যে ডিমান্ড ফ্যাক্টর দেয়া আছে প্রতিটা অ্যাপার্টমেন্টে, সেটা হচ্ছে কত 45%, মানে হচ্ছে 0.45। আর কি দেয়া আছে, দ্য গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর অফ রেসিডেন্সিয়াল লোড। রেসিডেন্সিয়াল লোড মানে কি, এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মানুষগুলোর, সেটা কত বলেছে আপনার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর বলেছে হচ্ছে 3.5। আবার পিক ডাইভার্সিটি ফ্যাক্টরও বলে দেয়া আছে দেখেন কত 1.4। আমি বলেছিলাম কি যে আপনার এই যে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর যত বেশি হবে তত ভালো না কম হবে তত ভালো, বলেন দেখি। তো বেশি হবে তত ভালো। বেশি যত হবে বেশি তত হবে। ভালো, কারণ কি তাহলে আপনার ম্যাক্সিমাম ডিমান্ডটা কমবে। ম্যাক্সিমাম ডিমান্ড কমলে কি সুবিধা আপনার, ওই ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করতে আপনি একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি সেট করবেন। আপনার যদি পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কম হয় তাহলে কি হবে, আপনার ওই যেগুলো ইকুইপমেন্ট পারচেস করবেন পাওয়ার প্ল্যান্টের জন্য সেগুলো কি হবে আপনার কম রেটিং এর নিতে হবে, তাহলে আপনার দাম কমে যাবে, খরচ কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আপনার পুরোটাই হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল কনজিউমারের জন্য ডেটা গিভেন। আর কি গিভেন দেখেন, কমার্শিয়াল লোড গ্রুপ, মানে এদের কথা বলছে, এই যে লন্ড্রি, চার্চেস, রেস্টুরেন্ট, এদের কথা বলছে। কমার্শিয়াল গ্রুপের জন্য কি দেয়া আছে দেখেন তো বাবা, যে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা দেয়া আছে কত 1.5, আর এদের পিক ডাইভার্সিটি ফ্যাক্টর দেয়া আছে দেখেন 1.1। দেখেছেন, যাদের ডিমান্ড কম তাদের ডাইভার্সিটি ফ্যাক্টর কিন্তু বেশি। এই কমার্শিয়াল গ্রুপে কিন্তু দেখেন ওখানে ডিমান্ড বেশি, সেজন্য আপনার ডাইভার্সিটি ফ্যাক্টরটা কম। আচ্ছা, এবার আপনাকে কি বের করতে বলেছে দেখেন অঙ্কে, কি বের করতে বলেছে একটু পড়েন তো, কি বলেছে এটা বলেন, কেউ একজন Find the বলেন। increase in the peak demand on the total system delivery from the station bus from addition of this development of the distribution system. Assume line losses at 5% of delivered energy. আচ্ছা, তাহলে বলেছে কি যে আপনি যে এখানে একটা মানে ডেভেলপমেন্ট করলেন, একটা যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করছেন, এটার জন্য আপনার মানে পাওয়ার স্টেশন থেকে কি পরিমাণ এডিশনাল
আপনার পাওয়ার যোগ করতে হবে, অ্যাড করতে হবে পিক ডিমান্ডের, এবং বলেছে এখানে একটা লস আছে। এই লসটা কি হবে, আপনার যে পরিমাণ আপনি এনার্জি সাপ্লাই দিবেন তার 5%, তাহলে লসটা কাউন্ট করে কিন্তু আপনাকে একটা পাওয়ার জেনারেট করতে হবে, বা পাওয়ার জেনারেশনে কিছু পরিমাণ ইমপ্রুভমেন্ট বা ইনক্রিমেন্ট করতে হবে। কারণ সেটা কত, সেটা আমরা কিভাবে বের করব? দেখেন, আপনার কাছে এই সূত্রগুলো আছে, আপনি এই সূত্রগুলো জানেন, এই তিনটা সূত্র জানেন, ডিমান্ড ফ্যাক্টর, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, আর হচ্ছে পিক ডাইভার্সিটি ফ্যাক্টর, এগুলো আপনারা জানেন, আমরা এগুলো ইউজ করে অঙ্কটা করব। ঠিক আছে, এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ওমা, আচ্ছা, এবার তাহলে কি করছি দেখেন, আমার কাছে ইনফরমেশন আছে হচ্ছে কি যে আপনার কানেক্টেড লোড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গুলোর। এখন দেখেন, তাহলে একটা অ্যাপার্টমেন্টের কানেক্টেড লোড যদি এত হয়, আমরা জানি কি বলেন তো, ডিমান্ড ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু কি? সূত্রটা হচ্ছে, দেখেন এগুলো মনে রাখতে হবে এখন, ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি বলেন, কানেক্টেড লোড। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি কি বের করতে পারবেন? কানেক্টেড লোড জানেন, ডিমান্ড ফ্যাক্টর দেয়া আছে, প্রতিটা অ্যাপার্টমেন্টের দেয়া আছে, তাহলে আপনি ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে পারবেন। প্রতিটা অ্যাপার্টমেন্টের ম্যাক্সিমাম ডিমান্ড কত হবে বলেন? এখানে 4 কিলোওয়াট হচ্ছে কানেক্টেড লোড, 4 কিলোওয়াট ইন্টু 0.45 হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর, তাহলে এটা গুণ করে দেখবেন 1.8 কিলোওয়াট আসে। তাহলে তাদের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে প্রতিটা অ্যাপার্টমেন্টের কত? 1.8 কিলোওয়াট প্রতিটা অ্যাপার্টমেন্টের। আচ্ছা, এবার আসেন, এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্টের, তাহলে 1000টা অ্যাপার্টমেন্টের জন্য কত হবে বলেন দেখি? 1.8 কিলোওয়াট ইন্টু 1000, খুবই সিম্পল, 1800 কিলোওয়াট। গুড। এবার আপনি দেখেন, আপনি জানেন হচ্ছে কি, এবার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর আপনি জানেন, আপনাকে বের করতে হবে কি, আসলে আপনার বের করতে হবে যে পিক ডিমান্ডটা কত এই কনজিউমার গ্রুপের। কারণ এখানে আপনি কি বলেছে দেখেন, যে পিক ডিমান্ডের সাথে কতটুকু ইনক্রিমেন্ট করতে হবে সেটা এখন আমরা দেখব, যে এটা হচ্ছে তার আপনার নতুন একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করার ফলে ওনাদের পিক ডিমান্ডটা কত, সেটা বের করে আমরা যদি এখানে বলি যে হ্যাঁ এই পরিমাণ পিক ডিমান্ড, তাহলে এই পরিমাণ পিক ডিমান্ড আপনারা অ্যাড করেন। আচ্ছা, এবার আসেন, এবার আমরা কি জানি হচ্ছে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরের আমরা ডেফিনেশন জানি কি বলেন তো, যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি বলেন দেখি, অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ, অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ। আচ্ছা, এখন সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড মানে কত, এটা না? এই যে আপনি তো এখানে গুণ করা মানে আসলে সাম করা, একটার জন্য যদি এত হয় তাহলে 1000টার জন্য কত হবে? তাহলে এটা আপনি জানেন 1.8 ইন্টু 1000, এটা কি ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডের কিন্তু সাম, তাই না? আর গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর কত দেয়া আছে বলেন তো এখানে? 3.5, 3.5, তাহলে আপনার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ, এটা আপনি জানেন না, তাহলে এখন বের করতে পারবেন না। এই ইকুয়েশনে আপনি দুইটা ভ্যালু জানেন, একটা ভ্যালু জানেন না, তাহলে আরেকটা ভ্যালু বের করতে পারবেন না। জি ম্যাম। এটা কত হবে বাবা বলেন তো? এটা আমি আর এত বড়টা লিখি না। 514.285 আসছে। কত আসে বাবা? 514.28 না জি কিলোওয়াট? ম্যাম, 540। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গেল আপনার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ। আচ্ছা, এবার আপনি আরেকটা ইকুয়েশন জানেন, সেটা হচ্ছে পিক ডাইভার্সিটি ফ্যাক্টর, সেটা হচ্ছে কি আপনার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ, ডিমান্ড অফ দ্য গ্রুপ divided by demand of the group at the time of system peak। ঠিক আছে, সিস্টেম পিক ডিমান্ডে, তাহলে আপনি অ্যাকচুয়াল ডিমান্ড অফ দ্য গ্রুপ কিন্তু একটু আগে বের করেছেন এটা, আর আপনার পিক ডাইভার্সিটি ফ্যাক্টরটা দেয়া আছে এখানে, লক্ষ্য করেন এই যে রেসিডেন্সিয়াল কাস্টমারের জন্য আপনার পিক ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 1.4, তাহলে সেটা আমার কত, এটা হচ্ছে 1.4, আর অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত, 514.28, তাহলে আপনি কিন্তু সিস্টেম পিকে পিক ডিমান্ডটা বের করতে পারবেন, এই গ্রুপের পিক ডিমান্ডটা বের করতে পারছেন।
সেটা কত হচ্ছে একটু ক্যালকুলেট করে দেখেন তো কত, যদি আপনি এখানে ভাগ করেন যে 367.34 1.4 তাহলে হচ্ছে 367.34 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে কি গেল যে আপনার ওই ওই গ্রুপের ডিমান্ড সিস্টেম পিকে যখন যাচ্ছে তখন হচ্ছে আপনার এই গ্রুপটার ডিমান্ড কত, এটা আপনার হচ্ছে দরকার এই জিনিসটা। এটা আপনি কি করে ফেললেন, অ্যাপার্টমেন্টে যারা থাকছে 1000টা অ্যাপার্টমেন্টে ওই কনজিউমার গুলোর জন্য ডিমান্ডটা বের করে ফেললেন। আচ্ছা, এবার আপনি কি চাচ্ছেন যে আপনার এই যে আর আর যে গ্রুপটা আছে যে সার্ভিস দিচ্ছে যারা, তাদের ক্ষেত্রে কি অবস্থা? তাদের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন, লক্ষ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ডিমান্ড ফ্যাক্টর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এক একটা দেখেন যে লন্ড্রির জন্য এক ধরনের, আবার ধরেন ওদের কানেক্টেড লোড দেয়া আছে কিন্তু আবার একটা লন্ড্রি, আবার দেখেন চার্চ 2টা, রেস্টুরেন্ট একটা, ড্রাগ স্টোর 2টা, এরকম। তাহলে আপনার এখানে কিন্তু যে একটার জন্য যদি এরকম ধরেন চার্জ যেমন একটার জন্য যদি আপনার 10 হয়, কানেক্টেড লোড 10 হবে, দুইটার জন্য কত হবে, 20 হবে না কানেক্টেড লোড? ঠিক এভাবে আপনাকে কিন্তু কানেক্টেড লোডটা আগে বের করে নিতে হবে। দেখেন এখানে একটা টেবিল করা আছে, এটা হচ্ছে কি ওই একই জিনিস, আমরা এখানে শুধুমাত্র কলাম কিছু বাড়িয়েছি। এখানে কি বলেছে, লন্ড্রি হচ্ছে একটা ইউনিট ছিল কানেক্টেড লোড, তাহলে কি যা এই একের সাথে 20 গুণ করে আপনি টোটাল লোড হচ্ছে 20। চার্জ ছিল 2টো, তাহলে আপনি 2 গুণন 10 করলেন কানেক্টেড লোড, সেখানে হলো 20। এভাবে জাস্ট আপনি কি করলেন, কানেক্টেড লোডটা বের করে নিলেন নাম্বার অফ ইউনিট দিয়ে গুণ করে। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল কানেক্টেড লোড। এখন আপনার ইন্ডিভিজুয়াল ডিমান্ড ফ্যাক্টরটাও দেয়া আছে। তাহলে আমরা জানি হচ্ছে কি বলেন তো, কানেক্টেড লোড আর ডিমান্ড ফ্যাক্টরের মধ্যে একটা রিলেশন আছে। আমরা দুটোকে গুণ করলে কি পাবো, আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে আপনার ইন্ডিভিজুয়াল, আপনার কিন্তু এই যারা স্টোর বা সার্ভিস প্রোভাইডার আছে তাদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বের হলো। এখন এটা কি হলো, এটা হচ্ছে আপনার সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে আপনার কিন্তু এদের গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা দেয়া আছে এই গ্রুপটার, এই যে আপনার যারা সার্ভিস প্রোভাইডার এই গ্রুপের জন্য কিন্তু গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা দেয়া আছে। আর আপনার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর ইকুয়েশনটা হচ্ছে কি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, সেটা হচ্ছে কত আমার 140.1, আর ডিভাইডেড বাই কি বলেন তো, যে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত, অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত। আচ্ছা দেখেন গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটা কত, এটা কিন্তু আপনার হচ্ছে এই কমার্শিয়াল কাস্টমারদের জন্য সেটা হচ্ছে কত 1.5। এখন আপনার 1.5 আর এখানে হচ্ছে আপনার 140.1, সাম করার দরকার নেই। এখান থেকে আপনি অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা বের করে ফেলতে পারবেন তাদের। সেটা হচ্ছে কত আসছে, 140 ডিভাইডেড বাই 1.5 করলে দাঁড়ান দেখেন তো কত আসছে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা। 140.1 ডিভাইডেড বাই 1.5 করলে আপনার আসবে হচ্ছে 93.4 কিলোওয়াট। ঠিক আছে, এবার আপনি আরেকটা সূত্র জানেন, সেটা হচ্ছে কি পিক ডাইভার্সিটি ফ্যাক্টর থেকে সিস্টেমের পিকের সময় তাদের ডিমান্ড কত সেটা আপনি বের করে ফেলতে পারবেন। তাহলে পিক ডাইভার্সিটি ফ্যাক্টর থেকে আপনি জানেন হচ্ছে কি যে অ্যাকচুয়াল ডিমান্ড অফ দ্য গ্রুপ, অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ ডিভাইডেড বাই ডিমান্ড অফ দ্য গ্রুপ এট দ্য টাইম অফ সিস্টেম পিক। ঠিক আছে, তাহলে এটা আপনি জানেন, এটার মান কত এখানে দেয়া আছে দেখেন 1.1, আর অ্যাকচুয়াল ডিমান্ড আপনি বের করেছেন বাবা 93.4। তাহলে সিস্টেম পিকের সময় তাদের ডিমান্ড কত আপনি সেটাও বের করে ফেলতে পারবেন। এটা একটু ক্যালকুলেট করি দাঁড়ান। তাহলে সিস্টেম 84.91। আচ্ছা থ্যাংক ইউ, 84.9 কিলোওয়াট। এখন তাহলে হচ্ছে কি আপনার এই গ্রুপটাকে আপনার কত দিতে হচ্ছে 84.9 কিলোওয়াট, আর এই গ্রুপটাকে দিতে হচ্ছে কত দেখেন 514.28 কিলোওয়াট। এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল গ্রুপ, না 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 এখানে আরেকটা ছিল মনে হয়, এটা না, এই যে এটা 367.34 কিলোওয়াট। এখন আপনার এটা হচ্ছে কি সিস্টেম পিকের সময় এর ডিমান্ড কত আর সিস্টেম পিকের সময় এই গ্রুপটার ডিমান্ড কত। তাহলে আপনার দুটো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের জন্য আপনি কি করবেন, এই ডিমান্ড দুটো যোগ করবেন। যোগ করলে কত আসছে একটু দেখেন 367.34, এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল গ্রুপ, আর কমার্শিয়াল গ্রুপের জন্য 84.9, এটা হচ্ছে আপনার কমার্শিয়াল গ্রুপ। যোগ করলে হবে হচ্ছে আপনার 452.24 কিলোওয়াট। তাহলে এইটুকু পরিমাণ আপনার হচ্ছে পিক ডিমান্ডে বাড়াতে হবে
এই ডেভেলপমেন্টের জন্য, এই যে একটা হাউজিং সোসাইটি ডেভেলপ হলো এর জন্য আপনার এইটুকু পরিমাণ বাড়াতে হবে। কিন্তু এখানে একটা কথা বলা আছে দেখেন, যে এখানে বলেছে যে যে পরিমাণ এনার্জি সাপ্লাই আপনি দেবেন তার আবার কি 5% দেখেন লস হবে, লাইন লস হবে। তো লাইন লস হলে কি হবে, আপনাকে সেটা মাথায় রাখতে হবে না যে আপনি যে পরিমাণ এনার্জি সাপ্লাই দিবেন তার 5% লস হয়ে যাবে। তাহলে আপনি লসটাকে কনসিডার করে লসটা যদি এখানে যোগ করে দেন, কই গেল, যদি এখানে যোগ করে দেন তাহলে ওই পরিমাণ আপনি কি বাড়িয়ে যদি সাপ্লাই দেন তাহলে আপনার লসটা ওভারকাম হয়ে যাবে না। জি ম্যাম। এটা আপনার হচ্ছে সাপ্লাই দিতে হচ্ছে, এর সাথে আপনার এর 5% পরিমাণ বলেছে হচ্ছে লস। 5% মানে কি 0.05 যদি এর সাথে গুণ করেন তাহলে এইটুকু হচ্ছে আপনার লস। এই দুটো যোগ করে আপনার কত হচ্ছে, যে এটা তো আপনি সাপ্লাই দিতে চাচ্ছিলেন কিন্তু এর সাথে আপনার লস কনসিডার করছেন, এইটুকু আপনার লস হবে। তাহলে এটা যোগ করে কত হবে আপনার 47472 হচ্ছে বাবা, দেখেন তো। হ্যাঁ ম্যাম, লসটা হচ্ছে 22.612, তো তাহলে হচ্ছে দেখেন তো যোগ করে একটু কত 22.4, হচ্ছে। জি ম্যাম 474.85। 85, আচ্ছা কিলোওয়াট। তাহলে এই পরিমাণ হচ্ছে আপনাকে এডিশন করতে হবে কারেন্ট আপনার যে পাওয়ার প্ল্যান্ট তার যে সাপ্লাই তার সাথে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু মানে একদম সোজা কিন্তু আপনার একটু বড়। আপনি যদি এই যে ইকুয়েশন গুলো মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আর এই অঙ্কটা ঝামেলা হওয়ার কথা না। এরকম দেখেন ঠিক আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা আপনারা করবেন, এই অঙ্কটা দেখেন আপনারা করবেন, এটা আমি করে দেব না। এই অঙ্কটা হচ্ছে এটা, এটা একটু লক্ষ্য করেন। এখানে বলেছে কি শুধুমাত্র আপনার এই যে একটা আপনার ওরকম সার্ভিস প্রোভাইডারের কতগুলো দেখেন নাম দেয়া আছে, কানেক্টেড লোড দেয়া আছে, ডিমান্ড ফ্যাক্টর দেয়া আছে, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর দেয়া আছে, পিক ডাইভার্সিটি ফ্যাক্টর দেয়া আছে। এখান থেকে বলেছে ম্যাক্সিমাম ডিমান্ড বের করবেন এই গ্রুপটার, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বের করবেন, বের করে সবগুলো যোগ করবেন। দেখেন অঙ্কটা কিভাবে করা হয়েছে। আপনি যেহেতু জানেন কানেক্টেড লোড কত, ডিমান্ড ফ্যাক্টর কত, তাহলে এই দুইটা কি আপনি কানেক্টেড লোড আর ডিমান্ড ফ্যাক্টর গুণ করে কত পাবেন, ম্যাক্সিমাম ডিমান্ড পাবেন। এখন ম্যাক্সিমাম ডিমান্ড আপনি জানেন কত, তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা আপনি বের করে নিলেন, সবগুলো ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। এখন ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড আপনি জানেন প্রতিটা এই সার্ভিস প্রোভাইডারের। এবার আপনি জানেন হচ্ছে কি গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টরটাও জানেন, তাহলে আপনি গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর আর হচ্ছে কি সাম অফ মানে ম্যাক্সিমাম ডিমান্ড জানেন, তাহলে আপনি কি বের করতে চাচ্ছেন, বের করতে চাচ্ছেন হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য গ্রুপ। সেটা কিভাবে বের করবেন, এই যে এখানে জাস্ট আপনি যদি এই 35 কে 1.6 দ্বারা ভাগ করেন তাহলেই হচ্ছে আপনার এই গ্রুপটার ম্যাক্সিমাম ডিমান্ডটা বের হয়ে যাবে। ঠিক আছে, করে যোগ করলেই হয়ে যাবে। এটা আপনারা হোমওয়ার্ক, এটা আপনারা বুঝে বুঝে নিজেরা করবেন। ঠিক আছে, এই যে টেবিলটাতে, এই টেবিলটাতেই অঙ্কটা শেষ, আর কিছু নাই। ঠিক আছে, টেবিলটা ফিল আপ করতে পারলেই আপনার অঙ্কটা শেষ। এটা আপনারা নিজেরা বুঝে বুঝে করবেন এই সূত্রগুলো থেকে। এবার আসেন হচ্ছে আমাদের আর কিছু জিনিস জানতে হবে কয়েকটা অঙ্ক সলভের জন্য। সেটা হচ্ছে কি দেখেন, এটা তো বলে দিলাম, এটা তো করেছেন। আচ্ছা, এই অঙ্কটা এখানে করা আছে, তারপরে আমি ওখানে দেখবেন হাতে কলমে করে দিয়েছি। এখানে দেখবেন অনেকগুলো ভ্যালু রাউন্ড অফ করেছে, তো ওই জন্য একটু হয়তো অ্যান্সার এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনারা যা পাবেন তাই লিখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, লোড কার্ভ কি অলরেডি আমরা জানি যে লোড কার্ভ জিনিসটা আসলে কি। এবার আসেন লোড কার্ভ থেকে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেগুলো হচ্ছে কি দেখেন, এখানে বিভিন্ন মানে বিভিন্ন জায়গা যেমন ডুয়েলিং লোড, ধরেন বাসাবাড়ি যেটা একটা শহরের লোড দেখানো হয়েছে, স্ট্রিট লাইট কেমন দেখেন, রাত 12টা থেকে সকাল 6টার একটু পর পর্যন্ত জ্বলছে, আবার সন্ধ্যা 6টায় অন হচ্ছে, এরকম কিছু জিনিস দেখানো হয়েছে লোড কার্ভে। এখন আসেন আর কিছু টার্ম আমরা এখানে শিখবো, সেগুলো হচ্ছে কি লোড কার্ভ থেকে কি কি জানবেন সেগুলো বলা হয়েছে অলরেডি। এই যে লোড কার্ভটা দেখেন, এখানে লোড কার্ভটা কেমন ভাবে আঁকা হয়েছে। এখানে দেখেন লোড কার্ভটা দেখতে পাচ্ছেন সবাই। আমি কি বলেছিলাম বলেন তো, আপনি যদি লোড কার্ভটার এই এরিয়াটা ইন্টিগ্রেট করেন বা এরিয়া আন্ডার দ্য কার্ভটা বের করতে পারেন, তাহলে সেটা হচ্ছে কি আপনার এনার্জি কনজিউম না, মনে আছে বলেছিলাম যে। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে হচ্ছে কি যে আপনার এই ব্লুটা দেখেন, ব্লুটা কি অলমোস্ট কনস্ট্যান্ট না, লক্ষ্য করেন। তার মানে এই যে ব্লু যে ইকুইপমেন্টটা সেটা কিন্তু আপনার দিনের সব সময় কি একটা কনস্ট্যান্ট লোড কনজিউম করছে, লক্ষ্য করে দেখেছেন।
দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম। জি ম্যাম। এরপরে এই যে পার্পলটা কি বলেন তো? পার্পলটা এই যে এটা, এটা পার্পল কালার না? এটা হচ্ছে টিভি। টিভি কি আপনি সারাদিন অন করে রাখেন? না ম্যাম। টিভিটা হচ্ছে আপনার দেখেন এই যে এই সময় বেশি পরিমাণে আপনার ইউজ করা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে বেশি, আবার কমে গিয়েছে ইউজ, আবার বেশি হচ্ছে, কম হচ্ছে। আর এটা হচ্ছে কি অন্যান্য ইকুইপমেন্ট যদি আপনি আরো কিছু অ্যাড করেন সেটা, এয়ার কন্ডিশনার কখন কতটুকু মেগাওয়াট কনজিউম করছে সেটা, ধরেন আপনার মানে আপনি কখন কয়টা, একটা বা দুইটা এয়ার কন্ডিশন আপনার থাকতে পারে, সেটা আপনি কখনো একটা ইউজ করলেন, কখনো দুইটা ইউজ করলেন। হয়তো এখানে দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি ইউজ করেছে, আবার রাতে দেখেন কম ইউজ করেছে, হয়তো একটা এসি অন অন ছিল, এরকম ব্যাপার। লোড কার্ভের একটা ভেরিয়েশন দেখানো হচ্ছে। এখন দেখেন এখানে আর কিছু কার্ভ আছে, এটা একটা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ। লোড ডিউরেশন কার্ভটা কি? আপনি লোড কার্ভটাকেই এখানে ড্র করবেন, কিন্তু এটা হচ্ছে কি আপনার একটা ডিক্রিমেন্টাল অর্ডারে। আমরা এই কার্ভগুলো আঁকবো যখন তখনই বুঝবো, একটু পরে আমরা আঁকবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কি আপনার ডিক্রিমেন্টাল অর্ডারে করবেন, মানে এটা হচ্ছে ডিক্রিমেন্ট করবে, আপনি সবার সবচেয়ে হাইয়েস্ট কখন ইউজ করলেন সেই সময়টার লোডটা আপনি সবার আগে বসাবেন। আর এই টাইমের ডিফারেন্স গুলো হচ্ছে কি আপনি ধরেন যে একটা ডিউরেশন আকারে লিখবেন, সেটা হচ্ছে আপনার কি লোড ডিউরেশন কার্ভ। টাইমটা হবে আপনার ডিউরেশন আকারে, এখানে যেমন দেখেন 12টা থেকে 3:30, এখানে আপনি তখন এভাবে লিখবেন না। 12টা থেকে এখানে ডেটটা আর কি, ডেটটা হচ্ছে কত ঘন্টা হলো, 1.5 ঘন্টা, সেই 1.5 ঘন্টা ওইভাবে লিখবেন, আওয়ারলি লিখবেন, ডিউরেশনটা লিখবেন। আমরা এই কার্ভগুলোতে যাব, একটু পরে যাবো ইনশাআল্লাহ। এনার্জি লোড কার্ভটা হচ্ছে কি আপনার দেখেন আপনার ওই যে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশনটা এটা সাপেক্ষে আপনি বসাবেন হচ্ছে এই লোডটা, ওয়াই এক্সিসে হবে হচ্ছে আপনার লোড, লোডটা হচ্ছে আপনার অবশ্যই এটা কিউমুলেটিভ লোড হবে, একটার সাথে পরেরটা যোগ হবে, এটা আমরা একটু পরে ড্র করে দেখবো ইনশাল্লাহ। এনার্জি লোড কার্ভটা কি ইন্ডিকেট করছে যে আপনার আপনাকে কতটুকু পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে ওই এরিয়াটাকে, বা ওই এরিয়াটার লোকজন কি পরিমাণ এনার্জি কনজিউম করছে একটা দিনে সেটা। এবার দেখেন এই ফ্যাক্টরগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ফ্যাক্টরগুলো একটু মাথায় রাখতে হবে। আমি শুরু করছি হচ্ছে আপনার লোড ফ্যাক্টর দিয়ে। এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে লোড ফ্যাক্টর, একটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, একটা হচ্ছে আপনার ক্যাপাসিটি ফ্যাক্টর। এই তিনটা ফ্যাক্টর একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আসেন লোড ফ্যাক্টরটা কি। লোড ফ্যাক্টর হচ্ছে আপনার এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম লোড। এই যে একটু আগে যে আমরা একটা কার্ভ দেখলাম, ধরেন লোড কার্ভ, ধরেন এই লোড কার্ভটা যে দেখলাম, এই লোড কার্ভে আপনি এভারেজ লোডটা কিভাবে বের করবেন বলেন তো? আমরা এভারেজ ভ্যালু কিভাবে বের করি? আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন যে এভারেজ ভ্যালু মানে কি? টোটাল লোড মানে টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ। আচ্ছা, তাহলে তাহলে আপনি এভারেজটা কিভাবে বের করবেন? সেটা হচ্ছে কি যে আপনার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করবেন। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি? যে পুরো এরিয়াটা, ধরেন যদি আপনার পুরো জিনিসটা এরকম হতো, লোড কার্ভটা ধরেন যদি এরকম হয়, তাহলে আপনি এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে পারবেন না। এখানে না হয় প্রবলেম হচ্ছে আপনার ইন্টিগ্রেট করতে, এখানে সবগুলো কিন্তু স্কয়ার, এটা পারবেন। এটার এরিয়া হচ্ছে কতটুকু? দৈর্ঘ্য প্রস্থ, এটার এরিয়া হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এটার এরিয়া হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, এভাবে। তাহলে আপনি এরিয়া আন্ডার দ্য কার্ভ পেলে সেটা কি পাবেন? সেটা পাবেন হচ্ছে আপনার কিলোওয়াট আওয়ারে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এপাশে হচ্ছে আপনার ওয়াট, এপাশে হচ্ছে আপনার আওয়ার, তাহলে গুণ করলে কি পাবেন? ওয়াট বা কিলোওয়াট ইনটু আওয়ার পাবেন না? তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে এল এভারেজ পাবেন হচ্ছে কিলোওয়াট আওয়ার, এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা সেটা। আর নিচে হচ্ছে আপনি কি 24 ঘন্টা, মানে যতক্ষণ পর্যন্ত আপনার কি এটা এটা কনজিউম করছে সেই ঘন্টাটা আপনাকে ভাগ করতে হবে, ডিভাইড বাই আওয়ার। এটা হচ্ছে এভারেজ একটা ভ্যালু। আপনি যদি এই পুরো জায়গাটাকে একটা পাহাড় চিন্তা করেন, পাহাড়টাকে যদি আপনি গুড়িয়ে দিয়ে সব জায়গায় সমান করেন, সেটাই তো হচ্ছে এভারেজ ভ্যালু, তাই না? যে প্রতিটা টাইমে এখন কি সমান সমান ভ্যালু পাচ্ছে, এটাই তো হচ্ছে এভারেজ ভ্যালু। আমরা তো এভারেজ ভ্যালু জানি এটা কি। তাহলে এভারেজ ভ্যালুটা কিভাবে বের করবেন? এরিয়া আন্ডার দ্য কার্ভ বা এনার্জি কনজিউমড যেটা, সেটা ই ডিভাইডেড বাই সেটা হচ্ছে কি আপনার আওয়ার, কতটুকু আওয়ারে আওয়ার ধরে সে এনার্জিটা কনজিউম করলো, সেটা হচ্ছে আপনার এল এভারেজ। এভারেজ লোড ডিভাইডেড বাই হচ্ছে ম্যাক্সিমাম লোড। ম্যাক্সিমাম লোড তো সবাই জানেন যে পিকে কখন পৌঁছাচ্ছে। যে একটু আগে যে আমি এখন একটা কার্ভ আঁকলাম, আমি যে একটু আগে এরকম এরকম এঁকেছিলাম না, কেমন এঁকেছিলাম, যাই হোক, এরকম একটা যে কার্ভ আঁকলাম, এর এভারেজ ভ্যালু যেমন আপনারা বের করতে পারবেন এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই এই টাইমটা দিয়ে ভাগ করে।
এবং একইভাবে কি এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবেন না বলেন তো? ধরেন এটা যদি 10 মেগাওয়াট, এটা যদি 20 মেগাওয়াট হয়, ধরেন এটা যদি হয় 6 ঘন্টা, এটা যদি হয় ধরেন 12 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা, বের করতে পারবেন না? এটা এর এভারেজ ভ্যালু বের করতে পারবেন না? এভারেজ ভ্যালুটা কি হবে বলেন দেখি আমাকে? এভারেজ ভ্যালু, লোড কনজিউম করার এভারেজ ভ্যালুটা কত? আপনি এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টাইম ভাগ দিয়ে ভাগ করবেন তো, নাকি? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? না ম্যাম। হ্যাঁ, আপনি ঘুমাচ্ছেন না, কিন্তু অনেকে তো ঘুমাচ্ছে। না ম্যাম। এই সন্ধ্যার সময় তো আসলে কেউ ঘুমায় না। তাহলে কি সকালে ঘুমান? না ম্যাম, সকালে তো ঘুমাই না, আপনার ক্লাসে তো আমরা করি সবাই। এইটা তো মিথ্যা কথা বাবা, আমার ক্লাস সবাই করেন। আপনারা তো ঘুমিয়ে থাকেন ক্লাসে এসে। এটা তো আমি বুঝছি আপনাদের কুইজে খাতা টাতা দেখে, যে ক্লাসে এসে আপনারা ঘুমিয়ে থাকেন। আমি প্যাট প্যাট করেই যাই আর আপনারা ঘুমিয়ে থাকেন। আচ্ছা যাই হোক, তাহলে এভারেজ লোডটা হচ্ছে কি, যে আপনার এরিয়া আন্ডার দ্য কার্ভকে যদি আপনি টাইম দিয়ে ভাগ করেন, সেটা হচ্ছে আপনার কি এভারেজ লোড। এভারেজ লোড কনজিউম করছে কত সে সারা দিনে, এভারেজে কত কনজিউম করছে, তাই না? সেটা। আচ্ছা, এবার হচ্ছে ম্যাক্সিমাম লোড কত এখানে বলেন তো? ম্যাক্সিমাম লোড কনজিউম করছে কখন, কত সেটা? এল ম্যাক্সিমামটা কত বলতে পারবেন এখান থেকে? 20 কিলোওয়াট না, এখানে 20 দেখেন 20। ম্যাম 20। 20, তাহলে বলেন তো ম্যাক্সিমামটা বেশি হবে না এভারেজটা বেশি হবে বাবা? ম্যাক্সিমামটা বেশি হবে। ম্যাক্সিমামটা বেশি হবে অবভিয়াসলি। তাহলে কিন্তু আপনার এই লোড ফ্যাক্টরটা এর মানটাও হচ্ছে আপনার সবসময় লেস দেন 1 হবে, কিংবা কখনো 1 হতেও পারে যদি আপনার ম্যাক্সিমাম আর এভারেজ সবসময় সমান হয়, যে আপনার কি ওরা ওরা এভারেজে সবসময় ম্যাক্সিমাম লোডই কনজিউম করে। ঠিক আছে, এটা হচ্ছে লোড ফ্যাক্টর। এই ডেফিনেশনটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? এটা কিন্তু লাগবে, এখনই ধরবো আমি একটু পরেই। ঠিক আছে, এবার আসেন হচ্ছে লোড ফ্যাক্টর, এবার আসেন হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটা হচ্ছে কি, যে আমি একটু আগে বললাম যে আপনি যে একটা লোড কার্ভ যে ড্র করলেন, এই লোড কার্ভে আমরা দেখলাম হচ্ছে কি তাদের হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে কত ছিল, মানে হাইয়েস্ট আপনার তারা কনজিউম করছিল ধরেন 20 কিলোওয়াট। এখন আপনি যে পাওয়ার প্ল্যান্টটা ডিজাইন করবেন তার ক্যাপাসিটি নিশ্চয়ই আপনি 20 কিলোওয়াট রাখবেন না। আপনাকে ধরেন শুধুমাত্র এটাই সাপ্লাই দিতে, তাহলে তাহলে আপনি চিন্তা করবেন কি, যদি কোনো কারণে আপনার ওদের ডিমান্ডটা বেড়ে যেতে পারে কোনো কারণে, আপনি প্লাস মাইনাস প্লাস একটা কিছু কিছু যোগ করে কিন্তু আপনার ক্যাপাসিটি সেট করবেন, যেন আপনার কি হয় ওর কেসে যেন আপনি সেটাও ফুলফিল করতে পারেন। যদি কোনো কারণে তাদের ডিমান্ড বেড়ে যায় কোনোভাবে, তাহলে আপনি কি করবেন, ধরেন ক্যাপাসিটি আপনি রাখলেন হচ্ছে প্ল্যান্টের ধরেন 25 কিলোওয়াট রাখলেন, এরকম করতে হবে না আপনাকে? তাহলে আপনার ক্যাপাসিটির, আপনি যে ক্যাপাসিটির একটা প্ল্যান্ট ডিজাইন করলেন বা তৈরি করলেন, সেই ক্যাপাসিটির কতটুকু সে ম্যাক্সিমাম ইউজ করলো, আপনার ক্যাপাসিটির কতটুকু সে ম্যাক্সিমাম ইউজ করলো, আপনার প্ল্যানটা সাপ্লাই দিচ্ছে কতটুকু ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে কি আপনার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এখানে দেখেন কি বলেছে, যে দ্য ইউজ মেড অফ টোটাল ইনস্টল ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট। এটা হচ্ছে আপনার প্ল্যান্টের ক্যাপাসিটি, আর ক্যাপাসিটির মধ্যে সে কতটুকু ম্যাক্সিমাম ইউটিলাইজ করলো ইউজ করলো, সেটা হচ্ছে আপনার কি, যে ইউটিলাইজেশন ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টর যদি কম হয় তার মানে কি আপনার প্ল্যান্টটা ইউজই হচ্ছে না, ক্যাপাসিটির খুব সামান্য পরিমাণ ইউটিলাইজ করছে সে। ক্যাপাসিটি তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট একটা প্ল্যান্টের, কিন্তু এটার খুবই সামান্য পরিমাণ সে ম্যাক্সিমাম ইউজ করছে, তাহলে কি লো ইউটিলাইজেশন ফ্যাক্টর হবে, তার মানে আপনার প্ল্যান্টটা ইউজই হচ্ছে না। আর যদি হাই ইউটিলাইজেশন ফ্যাক্টর হয় তার মানে কি আপনার প্ল্যান্টটা সবসময় ইউজ হচ্ছে, যা ক্যাপাসিটি তার ম্যাক্সিমামটা সবসময় সে ইউজ করে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এই সূত্রটা একটু মাথায় রাখেন, ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই মানে ক্যাপাসিটি, প্ল্যান্ট ক্যাপাসিটি কত, ক্যাপাসিটিটা কি বলেন দেখি? প্ল্যান্টের ক্যাপাসিটি একটু আগে বললাম যে আপনার মানে ব্যাকআপ সহ আপনি চিন্তা করে যে প্ল্যান্টের রেটেড ক্যাপাসিটিটা আপনি সেট করবেন, সেটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। এবার আসে আরেকটা হচ্ছে, দেখেন ক্যাপাসিটি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি যে আপনার একটা প্ল্যান্ট এভারেজে দিনের ম্যাক্সিমাম সময় যেটা ইউজ করছে, সেটা হচ্ছে এল এভারেজ। এভারেজে দিনের কতটুকু ইউজ করছে, এভারেজ লোড ডিভাইডেড বাই প্ল্যান্টের ক্যাপাসিটি, এই রেশিওটা হচ্ছে আপনার প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। এটা হচ্ছে কি, যদি আপনি চিন্তা করেন যে আপনার প্ল্যানটা হচ্ছে কি যে দিনের বেশিরভাগ সময় ক্যাপাসিটির কতটুকু ইউজ করছে, একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে দেখেন ক্যাপাসিটি ফ্যাক্টরটা হচ্ছে কি যে আপনার
ক্যাপাসিটির কতটুকু সে ইউজ করছে এভারেজে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটি ফ্যাক্টর। দেখেন, যদি আপনার প্ল্যানটা ধরেন দিনের বেশিরভাগ সময় আপনার কি যে এভারেজে আপনার ধরেন ক্যাপাসিটির কাছাকাছি পরিমাণ কনজিউম করে, তাহলে তার কি ক্যাপাসিটি ফ্যাক্টরটা আমরা বলবো হচ্ছে ভালো। ঠিক আছে, এখন দেখেন তো এই ক্যাপাসিটি ফ্যাক্টর আর একটু আগে কি পড়েছেন, ইউটিলাইজেশন ফ্যাক্টর পড়েছেন না? এই দুটো ডিফারেন্সটা কি দেখেন তো। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি ছিল বলেন? একটু আগে যে বললাম ইউটিলাইজেশন ফ্যাক্টরটা ছিল হচ্ছে Maximum load divided by capacity. ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই ক্যাপাসিটি, প্ল্যান্টের ক্যাপাসিটি। আর এটাই হচ্ছে দেখেন কি যে এভারেজ লোড ডিভাইডেড বাই ক্যাপাসিটি। ঠিক আছে, আপনার ইউটিলাইজটা কিভাবে বোঝানো হয়, একটা প্ল্যানটাকে আপনি ইউটিলাইজ করছেন কিভাবে, সেটা কিভাবে বোঝানো হয়, ক্যাপাসিটিটার যতটুকু সেখান থেকে আপনার ক্যাপাসিটির ম্যাক্সিমাম পোর্শন কতটুকু সে ইউজ করছে, তার ম্যাক্সিমাম কত। আর ক্যাপাসিটি ফ্যাক্টরটা হচ্ছে কি যে আপনার এভারেজে দিনে কতটুকু সে ইউজ করছে, সেটা আপনার একটা মেজার, এভারেজে কতটুকু ইউজ করছে ক্যাপাসিটির। ঠিক আছে, এই দুটো থেকে আমাদের অঙ্ক আছে, তো এই ইকুয়েশন গুলো একটু মনে রাখেন। আচ্ছা, এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করে আমি ছেড়ে দিব। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য ইয়ারলি ডিউরেশন কার্ভ, ইয়ারলি ডিউরেশন কার্ভ বলা আছে কিন্তু, হ্যাঁ ইয়ারলি মানে কি বলেন তো, 1 বছর। তাহলে 1 বছরের ডিউরেশন কার্ভ দেয়া আছে as a straight line from 20,000 to 3,000 কিলোওয়াট বলেছে। To meet this load 3 turbine generator units, বলেছে কি 3টে টারবাইন জেনারেটর ইউনিট ইউজ করা হচ্ছে, 3টে জেনারেটর আর কি। এর মধ্যে বলেছে হচ্ছে আপনার কি 2টা বলেছে কত রেটিং এর, 10,000 কিলোওয়াট রেটিং এর, আর একটা কত বলেছে 5,000 কিলোওয়াট রেটিং এর জেনারেটর আপনারা ইউজ করা হচ্ছে। তাহলে আপনারা কি বলেছে, ডিটারমাইন দ্য ইনস্টলড ক্যাপাসিটি, প্ল্যান্ট ফ্যাক্টর, ম্যাক্সিমাম ডিমান্ড, লোড ফ্যাক্টর, ইউটিলাইজেশন ফ্যাক্টর। যেগুলো আমরা একটু আগে ইকুয়েশন গুলো পড়লাম ওখান থেকেই কিন্তু আমার কাজে লাগবে এটা। ঠিক আছে, এখন দেখেন ইনস্টলড ক্যাপাসিটি মানে কি, আপনি প্ল্যান্টে যেই জেনারেটরটা সেট করেছেন তাদের রেটিং এর যোগফল কত, সেটা কত হবে বলেন দেখি, বলতে পারেন নাকি কেউ? 2টা রেটিং বলেছে হচ্ছে 25,000 আপনার 25,000। গুড, তাহলে এটা হয়ে গেল আমাদের 25,000 কিভাবে হলো, এই যে 20 2 দিয়ে এটা 10,000 গুণ করলেন আর হচ্ছে 5,000। এবার হচ্ছে কি প্ল্যান্ট ফ্যাক্টরটা কি বলেন তো, প্ল্যান্ট ফ্যাক্টরটা হচ্ছে আপনার ক্যাপাসিটি ফ্যাক্টর। এই দেখেন এটাকে প্ল্যান্ট ফ্যাক্টর বা ইউজ ফ্যাক্টরও বলা হয়। ঠিক আছে, তাহলে প্ল্যান্ট ফ্যাক্টর কত হবে বলেন তো বাবা, ক্যাপাসিটি ফ্যাক্টরটা কত হবে, সূত্রটা হচ্ছে আমাদের কি বলেন, এল Average divided by capacity. ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি আপনি একটু আগে বের করেছেন, ইনস্টল ক্যাপাসিটি কত বাবা, এই যে এটা আপনারা বলেন 25,000, আর এল এভারেজটা আপনাকে বের করতে হবে। এখন আপনাকে এল এভারেজ বের করতে হলে আপনার কি এরিয়া আন্ডার দ্য কার্ভ লাগবে। এভারেজ একটু আগে আমরা দেখলাম যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এভারেজে লোডটা পাবো। এবার দেখেন তাহলে আপনার লোড কার্ভটা কিন্তু এখানে এঁকে দেয়া নাই, বলে দিয়েছে খালি যে দা ইয়ারলি ডিউরেশন কার্ভ। ইয়ারলি ডিউরেশন কার্ভটাকে আপনাকে কি করতে হবে, তাহলে ইয়ারটাকে আগে আপনার কি করতে হবে, আওয়ারে কনভার্ট করতে হবে। ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ স্ট্রেট লাইন বলেছে, শুধুমাত্র স্ট্রেট লাইনটা আবার কেমন, 20,000 থেকে শুরু করে 3,000 পর্যন্ত। তার মানে দেখেন কার্ভটা এখানে আঁকা আছে, এই দেখেন 1 বছরে কতগুলো আওয়ার, এই পরিমাণ আওয়ার না, 365 কে 24 দিয়ে গুণ করলেই হবে। এটা পারবেন হচ্ছে 1 বছরে কতটুকু আওয়ার সেটা বের করেছে। স্ট্রেট লাইন বলেছে এটা স্ট্রেট লাইনটা কেমন, 20,000 কিলোওয়াট থেকে ফল করে 3,000 কিলোওয়াটে নেমেছে। এই যে ইনস্টল ক্যাপাসিটিটা দেখেন এখানে। এখন আমাকে বলেন তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করবেন কিভাবে বাবারা, Half এইটুকু into ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ কিন্তু পুরোটা তো আপনার ট্রায়াঙ্গেল না, এটা ট্রাপিজিয়াম ম্যাডাম। ট্রাপিজিয়াম দিয়ে করতে পারেন হ্যাঁ, একবারে, trapezium। তাই না, একবারে হ্যাঁ, ট্রাপিজিয়াম দিয়ে করতে পারেন। অথবা আপনি চিন্তা করতে পারেন যে এইটুকু হচ্ছে আপনার কি, এইটুকু হচ্ছে একটা রেক্টেঙ্গুলার, rectangle আর একটা এইটুকু triangle। ধরেন হচ্ছে আপনি ট্রায়াঙ্গেল চিন্তা করেন। রেক্টেঙ্গেলটা তো খুবই সোজা, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেন 3,000 উপরে, আর এখানে হচ্ছে আপনার 8,760 এইটুকু, এটা হচ্ছে আপনার এই রেক্টেঙ্গুলার এরিয়া। আর এইটুকু কত হবে বা বলেন তো, এইটুকু
যে এটা যদি আপনার 3000 হয় তাহলে বাকিটা হচ্ছে আপনার 17,000, 17,000 ভূমি গুণন উচ্চতা, এই তো পাবেন। তাহলে আপনার এরিয়া আন্ডার দ্য কার্ভকে ভাগ করবেন কি দিয়ে বলেন তো বাবা? এই আওয়ারটা দিয়ে, তাই না? তাহলে আপনার দেখেন এখানে করা আছে, এই যে লোডটা বের করেছে, তাহলে এখানে এটা হচ্ছে আপনার এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভকে আপনি কি করছেন, এখানে বুঝছেন ইয়ে হবে, এখানে একটা আওয়ার হবে, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার হবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করলে কিলোওয়াট আওয়ার হবে, ঠিক আছে। তারপরে আপনি এটাকে আওয়ার দিয়ে ভাগ করলে তারপর আপনার কিলোওয়াট আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এল এভারেজটা আপনি বের করলেন, এভারেজে কতটুকু আপনার লোড কনজিউম করছে ওরা। এল এভারেজটা কেন লাগলো বলেন তো? আপনার প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টরটা বের করার জন্য। তাহলে আপনার এল এভারেজকে যদি আপনি ক্যাপাসিটি দিয়ে ভাগ করেন তাহলে আপনি প্ল্যান ফ্যাক্টরটা পেয়ে যাবেন না? এই দেখেন, এল এভারেজকে আপনার কি, এল এভারেজকে প্ল্যান ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে আপনার ক্যাপাসিটি ফ্যাক্টর বা প্ল্যান ফ্যাক্টরটা পেয়ে গেলেন। এটা পার্সেন্টেজে লেখা হয়েছে। আর ম্যাক্সিমাম ডিমান্ডটা এখানে কি, ম্যাক্সিমাম ডিমান্ডটা আপনার গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে এটা কত, 20,000 কিলোওয়াট হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে আপনার এই পর্যন্ত হয়ে গেল। আর লোড ফ্যাক্টরটা কি বলেন তো বাবা? লোড ফ্যাক্টর একটু আগে আমরা দেখেছি, লোড ফ্যাক্টর হচ্ছে এল এভারেজ ডিভাইডেড বাই এল ম্যাক্সিমাম, তাই না? তাহলে এল এভারেজ আপনি বের করেছেনই, আর এল ম্যাক্সিমাম তো আপনি গ্রাফ থেকে পেয়েছেনই, তাহলে রেশিও করলে আপনার লোড ফ্যাক্টর পেয়ে যাবেন। আর ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি বলেন? ইউটিলাইজেশন ফ্যাক্টরটা হচ্ছে শুধু এটা থেকে ডিফারেন্স হচ্ছে এল ম্যাক্সিমাম ডিভাইডেড বাই ক্যাপাসিটি। এই তো, তাহলে সবগুলো ভ্যালু কিন্তু আপনারা বের করে ফেলতে পেরেছেন এখান থেকে। দেখেন ইউটিলাইজেশন ফ্যাক্টর, তারপরে হচ্ছে লোড ফ্যাক্টর, সবগুলোই বের হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, এই অঙ্কটা নিজেরা করবেন। আর হচ্ছে এখানে এখানে আর একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি আমি আজকে করাবো নাকি নেক্সট দিনের জন্য রেখে দিব? বলেন, এটা করালে কিন্তু শেষ আমাদের, করিয়ে দিব? নেক্সট দিন করে। আচ্ছা শুনেন, আপনাদের সাথে কিছু কথা আছে তো।